আসে ওকে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে যুক্তিবিদ্যার দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি বলেছিলাম বা তোমরা আমার কাছে ডিমান্ড করেছিলাম যে অবরোহণমানের অমাধ্যম অবরোহণমানের যে প্রকারভেদ, সেই প্রকারভেদের থেকে আবর্তন, প্রতিবর্তন এবং প্রতি আবর্তন তোমাদের চাহিদা ছিল। ইতিমধ্যেই কিন্তু আমি একটা প্রথম ক্লাসে আবর্তনের উপর অনেক লম্বা একটি ক্লাস নিয়েছি। আবর্তনের উপর অনেক লম্বা একটা ক্লাস নিয়েছি। ক্লাসটা এত বড় হয়ে গিয়েছে, তোমরা হয়তো দেখেছো। সেই ক্লাসটাকে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এই তিনটা অংশে বিভক্ত করে আপলোড করতে হয়েছে। তারপরে তোমরা যদি তিনটা পার্টই দেখে থাকো তাহলে পরিপূর্ণ একটা ক্লাস হয়েছে। আজকে দ্বিতীয় ক্লাস, যুক্তিবিদ্যার দ্বিতীয় ক্লাস, সেটি হচ্ছে পরের স্টেপ অমাধ্যম অনুমানের যে দ্বিতীয় প্রকার, সেটি হচ্ছে প্রতিবর্তন। সেটি হচ্ছে প্রতিবর্তন, অবভার্সন। হ্যাঁ, দেখো প্রতিবর্তন কাকে বলে আমি সংক্ষেপে বলছি। যে অমাধ্যম এখানে লিখেও দিয়েছি আমি, যদিও প্রত্যেকটা টেক্সট বইতে পারে, তারপরে আমি লিখে দিয়েছি যে অমাধ্যম অবরোহণ মানে কোনো প্রদত্ত বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পথ, বিপদ বিধেয়ের বিরুদ্ধ পথকে সিদ্ধান্তের বিধেয় হিসাবে ব্যবহার করে গুণ পরিবর্তন করে অর্থ কি রেখে অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত অনুমান করা হয়, তাকে প্রতিবর্তন বলে। এটা অনেকবার বলা হয়েছে এবং তোমরা অহরহ পাবে। আমি ডিটেলস বলবো না, আমি এখানে একটা আন্ডারলাইন করে রেখেছি বিরুদ্ধ পথ। এটা ব্যাখ্যা আমি করে যাব। যেমন আবর্তনের আমি প্রথম উদাহরণ নিয়েছি, যেমন সকল গরু হয় চতুষ্পদ। এটা কোন বাক্য? যেহেতু সকল আছে এবং হয় আছে, কাজে এটা এই বাক্য। এটাকে প্রতিবর্তন করে আমি কি পেয়েছি? অতএব কোন গরু নয় অচতুষ্পদ। এটা প্রতিবর্তিত হয়েছে। এটা কোন বাক্য হচ্ছে? এই বাক্য হচ্ছে। আমরা জানি গত ক্লাসে, আবর্তনের ক্লাসে আমরা শিখেছি যে এখানে আশ্রয় বাক্যকে বলা হয়, আবর্তনের ক্ষেত্রে বলা হয় আবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। ঠিক এখানেও তাই, আশ্রয় বাক্যকে বলা হয় প্রতিবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় প্রতিবর্তিত। আমি তাই লিখেছি। এখন এটা আমি কি করে পেলাম, এই বাক্য থেকে এই বাক্য আমি কিভাবে পেলাম, সেটা জানতে হলে আমাদের কোথায় যেতে হবে? আবর্তনের নিয়মে যেতে হবে। আমরা আবর্তনের যদি নিয়মে যাই তাহলে আমরা দেখব এইভাবেই তৈরি হয়েছে এবং স্টেপ বাই স্টেপ আমরা এই আয়ো যুক্তিবাক্যের প্রতিবর্তন করে দেখাবো। আশা করি ক্লাসটা অনেক সংক্ষিপ্ত হবে, কিন্তু গ্যাপ তৈরি হবে না, জাম্প হবে। দেখো প্রতিবর্তনে আমি লিখেছি প্রতিবর্তনের নিয়ম, রুলস অফ অবভার্সন। প্রথম নিয়ম হয়েছে কি? আবর্তনেরও কিন্তু 4টি নিয়ম আমি শিখিয়েছি। আজকে প্রতিবর্তনেরও 4টি নিয়ম। এখানে কি? প্রতিবর্তনীয় এবং প্রতিবর্তনের উদ্দেশ্যপদ একই হবে। তাহলে উদ্দেশ্যপদ একই হবে। প্রতিবর্তনী এবং প্রতিবর্তনের বিধেয়পদটা আবার কি হবে? পরস্পর বিরুদ্ধ হবে। দেখো আমি অনেক মোটা করে বক্স করে দিয়েছি। কেন করে দিয়েছি আমি বলছি, একটু পরেই বলছি। কি পদ হবে? বিধেয়পদটা কি রকম হবে? বিরুদ্ধ পদ হবে। তৃতীয় নম্বর নিয়ম হচ্ছে প্রতিবর্তনীয় এবং প্রতিবর্তিতের গুণ ভিন্ন হবে। কিরকম হবে? ভিন্ন হবে, আলাদা হবে। অর্থাৎ প্রতিবর্তনীয় যদি সদার্থক হয় তাহলে প্রতিবর্তিত হবে নয়ার্থক, আর প্রতিবর্তনীয় যদি নয়ার্থক হয় তাহলে প্রতিবর্তিত হবে সদার্থক। অর্থাৎ হয় থাকলে নয়, নয় থাকলে হয়। পরিষ্কার হবে। চতুর্থ নম্বর নিয়ম, প্রতিবর্তনীয় এবং প্রতিবর্তিতের পরিমাণ একই থাকবে। অর্থাৎ প্রতিবর্তনীয় যদি সার্বিক হয় তাহলে প্রতিবর্তিত সার্বিক হবে, আর প্রতিবর্তনীয় যদি বিশেষ হয় তাহলে প্রতিবর্তিত বিশেষ হবে। অর্থাৎ পরিমাণের দিক থেকে কোনো পার্থক্য হবে না, যা তাই আছে। সার্বিক হলে সার্বিক, বিশেষ হলে বিশেষ। হ্যাঁ, তাহলে এই হচ্ছে প্রতিবর্তনের নিয়ম। এই নিয়ম মেনে চলে এবারে আমরা এই আই এবং ও যুক্তিবাক্যে প্রতিবর্তন করব। দেখো আমরা যে পদ্ধতি দিয়েছি সেটা হচ্ছে আমরা আবর্তনের নিয়মেই দিয়েছি। আবর্তনের নিয়ম মেনে চলে, আবর্তন বলছি কেন, প্রতিবর্তনের নিয়ম মেনে চলে আমরা এই আই এবং ও যুক্তি
বাক্যে পরিবর্তন করব, কিন্তু সেই পরিবর্তন করতে গিয়ে কিন্তু আমি পরিবর্তনের নিয়মের মধ্যে বিরুদ্ধ পদকে বক্সে রেখেছিলাম। কেন রেখেছিলাম এবার আমি বলি। আমরা যদি কোনো পদকে বিরুদ্ধ পদ হিসাবে তৈরি করতে না পারি তাহলে তো কখনোই প্রতিবর্তন সম্ভব নয়, প্রতিবর্তন করাই সম্ভব হবে। তাহলে আমাদের বিরুদ্ধ পদ কিভাবে তৈরি করব সেটা আমাদের শিখতে হবে। আসলে আমরা বিরুদ্ধ পদ, এই কারণে আমি এখানে বিরুদ্ধ পদের কথা বলছি। বিরুদ্ধ পদ আমরা কিভাবে তৈরি করব? খুব শর্টলি যদি বলি, খুব সহজে যদি বলি, তাহলে আমাদের বলতে হবে আমরা যে পদটার বিরুদ্ধ পদ করব সেই পদের সামনে এই অ যদি যুক্ত করে দাও তাহলে বিরুদ্ধ পদ তৈরি হয়ে যাবে। কোনো পদের সামনে অ যুক্ত করলে সেটা বিরুদ্ধ পদ তৈরি হয়ে যাবে। যেমন এখানে ছিল মানুষ, আমি অমানুষী দিয়েছি। আর আমার মূল পদ কি? সাদা। সাদা পদের বিরুদ্ধ পদ তাহলে কি হবে? অযুক্ত করে দাও। এই যে অযুক্ত করার পরে কি হয়েছে? অসাদা হয়েছে। আরেকটা এক্সাম্পল নিয়েছি, আমি নিয়েছি সাদা, ছাত্র। তাহলে ছাত্র এইটার বিরুদ্ধ পদ আমরা কিভাবে তৈরি করবো? ছাত্রের সামনে অযুক্ত করবো। অযুক্ত করার প্রেক্ষিতে কি হয়েছে? অছাত্র হয়েছে। তাহলে বিরুদ্ধ পদ যত পদই থাক না কেন, সেই পদটিকে যদি বিরুদ্ধ পদ তৈরি করতে চাও তাহলে তার সামনে অযুক্ত করবে। এটা হচ্ছে টেকনিক, এটা হচ্ছে কৌশল। কিন্তু আমরা যদি একটু বিরুদ্ধ পদ কাকে বলে তোমরা জানো যে আমি জান করে পড়াইতে পারি না, এই কারণে একটু হলে আমাকে কাজ দিয়ে দিতে হবে যে বিরুদ্ধ পদ কাকে বলে। বিরুদ্ধ পদ হচ্ছে সেই পদ, পরস্পর দুটি পদ, এই দুটি পদের মধ্যে তৃতীয় কোনো বিকল্প থাকবে না এবং পরস্পর দুটি পদ একত্রিত ওই নির্দেশিত পদের সমস্ত ব্যাখ্যার্থ প্রকাশ করে দেবে। ওই দুটি পদ, যেমন এখানে মানুষ এবং অমানুষ, এই দুটি পদ মিলিতভাবে কাকে নির্দেশ করেছে? পৃথিবীর সমস্ত সত্তা বা প্রাণীকে নির্দেশ করেছে। এর মধ্যে কিন্তু তৃতীয় কোনো পদ নেই, বিকল্প নেই বা পদ নেই। আবার এখানে সাদা অসাদা, এর মধ্যে অন্য কোনো রং কি আছে? সাদা এবং অসাদা, এর মধ্যে তৃতীয় কোনো রং কি আছে? তৃতীয় কোনো বিকল্প আছে? নাই। রঙের ব্যাপারে সমস্ত ব্যাখ্যার্থ এখানে প্রকাশ পেয়ে গেছে, অর্থাৎ রঙের সমস্ত ব্যাখ্যার্থ প্রকাশিত হয়েছে। আবার এখানে বলেছেন ছাত্র এবং বিরুদ্ধ পদ কি? অছাত্র। এই দুটি পদের মধ্যে তৃতীয় কোনো বিকল্প নেই। এই দুটি পদের মধ্যে তৃতীয় বিকল্প না থাকার প্রেক্ষিতে কি হয়েছে? সমস্ত মানুষকে নির্দেশ করেছে, ছাত্র এবং অছাত্র। এই সমস্ত ব্যাখ্যাগুলি কি হয়েছে? মানুষ, সকল মানুষ হয়েছে, এর মধ্যে কোনো তৃতীয় বিকল্প নেই। তাহলে আমরা জানলাম তোমরা কৌশল যেটা, সেটা হচ্ছে কোনো পদকে যদি বিরুদ্ধ পদে পরিণত করতে চাও সেই পদটির সামনে যে পদটিকে বিরুদ্ধ পদে তৈরি করবে ওই পদটির সামনে অযুক্ত করে যাবা, তাহলে বিরুদ্ধ পদ হয়ে যাবে। ওকে, এবার আমরা নিয়ম মেনে চলে এ, ই, আই এবং ওর যুক্তি বাক্য প্রতিবর্তন করব। দেখো আমরা এই পর্যন্ত কি শিখলাম? যে প্রতিবর্তন করতে গিয়ে আমাদের বিরুদ্ধ পদটা শিখতে হবে। বিরুদ্ধ পদ আমরা শিখে ফেলেছি যে কোনো পদের সামনে অযুক্ত করে দিলে বিরুদ্ধ পদ হয়ে যাবে। তো সেই নিয়ম মেনে চলে, প্রতিবর্তনের নিয়মগুলো মেনে চলে, প্রতিবর্তনের নিয়মও 4টি, আবর্তনের মতো প্রতিবর্তনের নিয়মও 4টি। সেই 4টি নিয়ম মেনে চলে আমরা এই, আই এবং ও যুক্তি বাক্যে প্রতিবর্তন করব। দেখো প্রথম নিয়মটা কি? আশ্রয় বাক্যে বা প্রতিবর্তনের উদ্দেশ্য পদ যা তাই থাকবে। উদ্দেশ্য পদ কোনটি? আমার এইটি হচ্ছে আমার উদ্দেশ্য পদ, এইটি হচ্ছে আমার বিধেয় পদ। তাহলে উদ্দেশ্য পদ, তাহলে উদ্দেশ্য পদ যা আমি কিন্তু তাই রাখলাম। এই যে উদ্দেশ্য পদ যা, যুক্তিবিদ্যার ছাত্র, এই যে উদ্দেশ্য পদ যা আমি কিন্তু তাই রাখলাম। এটা আমার উদ্দেশ্য পদ, যুক্তিবিদ্যার ছাত্র ছিল, আমি যুক্তিবিদ্যার ছাত্র। বিধেয় পদ কি? এখানে বিধেয় পদ আছে মেধাবী। নিয়মটা কি? বিধেয় পদ যেটা থাকলে তার বিরুদ্ধ পদ আমাকে নিতে হবে। প্রতিবর্তীতে কি নিতে হবে? বিরুদ্ধ পদ। তো বিরুদ্ধ পদ আমরা তৈরি করা শিখেছি, অযুক্ত করে দিলেই আমাদের বিরুদ্ধ পদ হয়ে গেল। তাহলে মেধাবী এই পদটার সামনে কি লাগাবো? অ লাগাবো। লাগিয়েছি, অ লাগানোর প্রেক্ষিতে এটা আমার বিরুদ্ধ পদ হয়ে গেল। তাহলে উদ্দেশ্য যা তাই রাখলাম, বিধেয়ের বিরুদ্ধ পদ করলাম। দ্বিতীয় নম্বর নিয়ম হলো। তৃতীয় নম্বর নিয়ম কি? গুণ যা তা ভিন্ন হবে, অর্থাৎ সদর্থক হলে সদর্থক, নয়ার্থক হলে নয়ার্থক, হয় থাকলে নয়, নয় থাকলে হয়। তো আমার এখানে
গুণ বা সংযোজক কি আছে, হয় আছে, তাহলে কি হবে, নয় হবে। আমি এই 9 নিয়েছি। ওকে, তাহলে 3 নম্বর নিয়ম মানা হয়ে যাবে। 4th নম্বর নিয়ম কি বলে, পরিমাণ যা তাই থাকে, পরিমাণ যা তাই থাকে। তো পরিমাণ এখানে কি আছে, এটা সার্বিক যুক্তিবাক্য, সার্বিক সদর্থক যুক্তিবাক্য, অর্থাৎ এটা সার্বিক যুক্তিবাক্য। তাহলে আমাদের সার্বিক কি রাখতে হবে, তো সার্বিক রাখতে হলে আমাকে কি নিতে হবে, কোন নিতে হবে। বলো আমরা কোন নিলাম, কোন কেন, এখানে সব নিলাম না, প্রত্যেক নিলাম না, সকল নিলাম না, কেন কোন নিলাম, কেন? এটা আমি অনেকবার বলেছি যে দেখো, এটা সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য, অর্থাৎ কি বাক্য, সার্বিক নয়ার্থক। এটা কি করে বুঝবো, বলে নয় আছে এখানে নয়ার্থক, তাহলে সার্বিক নয়ার্থক যদি হয় তাহলে সেটা কি বাক্য। আর কি বাক্য সবসময়ই কোনো দিয়ে স্টার্ট করতে হয়, এই কারণে এখানে সকল না লিখে কি লিখলাম, কোন লিখলাম। তাহলে কোন যুক্তিবিদ্যার ছাত্র নয়, অমেধাবী, এটা আমার পরিবর্তিত হয়ে গেল। তাহলে আমার এই যুক্তি বাক্যে প্রতিবর্তন করা শেষ হলো। আমি উদ্দেশ্যকে বিধেয় করেছি, বিধেয়ের বিরুদ্ধ পদ করেছি, গুণের পরিবর্তন করেছি, পরিমাণ যা তাই লিখেছি। ওকে, এবার আসলে এই যুক্তি বাক্যের প্রতিবর্তন আমরা করব। তো এই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ কোনটি, এই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ এটা, তো উদ্দেশ্য যা তাই রাখবো, আমি তাই রেখেছি। এখানে দেখো, যা উদ্দেশ্য পদ ছিল মানুষ, আমি মানুষ রেখেছি। বিধেয় পদ এখানে কি, নিখুঁত, বিধেয় পদ আমার নিখুঁত, তাহলে এটা কি করতে হবে, বিরুদ্ধ পদ করতে হবে। বিরুদ্ধ পদ আমি করেছি, অযুক্ত করে আমি বিরুদ্ধ পদ করেছি। সংযোজক যা তার ভিন্ন করতে হবে, সংযোজক কি আছে, নয় আছে, তাহলে আমার কি লিখতে হবে, আমাকে হয় লিখতে হবে। দেখো সংযোজক নয় আছে, আমি কি লিখেছি, হয় লিখেছি। এরপরে আছে 4th নম্বর নিয়ম, সেটা পরিমাণ, পরিমাণ যা তাই লিখতে হবে। এটা সার্বিক, এই যুক্তি বাক্য যেহেতু সার্বিক নয়, তো যুক্তি বাক্য, কাজে সার্বিকই আমাকে রাখতে হবে। তো আমাকে সার্বিক রাখতে হলে এখানে কি লিখতে হবে, সকল লিখতে হবে। কেন সকল লিখবো, ঠিক ওইখানকার মতো, কেন সকল লিখবো, এখানে কোনো লিখবো না, কেন, কারণ এখানে হয় আছে, অর্থাৎ এ বাক্য, এই বাক্য আমাকে সব, সকল, প্রত্যেক ইত্যাদি দিয়ে স্টার্ট করতে হবে। এই কারণে আমি কি লিখেছি, সকল লিখেছি। কাজে আমরা দেখলাম কি যুক্তি বাক্যের প্রতিবর্তন করা আমার কিন্তু শেষ হলো। উদ্দেশ্যকে বিধেয় করেছি, বিধেয়ের বিরুদ্ধ পদ করেছি, সংযোজক যা তার ভিন্ন করেছি, নয় বা নাবাচক ছিল, হাবাচক করেছি, পরিমাণ যা তাই রেখেছি, পরিমাণ যা তাই রেখেছি। তাই আমরা দেখলাম এই যুক্তি বাক্যকে প্রতিবর্তন করলে কোন বাক্য পাওয়া যায়, আই বাক্য পাওয়া যায়, আর এ বাক্য পাওয়া যায়। আর এর যুক্তি বাক্যকে প্রতিবর্তন করলে এই যুক্তি বাক্য পাওয়া যায়, আর এই যুক্তি বাক্যকে প্রতিবর্তন করলে এ যুক্তি বাক্য পাওয়া যায়। এবারে আসলে আমরা আই যুক্তি বাক্যের প্রতিবর্তন করব। আই যুক্তি বাক্যের পুরো নাম কি, বিশেষ সদর্থক যুক্তি বাক্য। এই যে বিশেষ কিছু থাকার জন্য বিশেষ, হয় থাকার জন্য সদর্থক, বিশেষ সদর্থক যুক্তি বাক্য। আসলে আমরা উদ্দেশ্য পদ এবং বিধেয় পদকে আলাদা করে ফেলি, উদ্দেশ্য এবং বিধেয় পদকে কিন্তু আমরা আলাদা করে ফেলেছি। এটা তোমরা জানো, সংযোজকের আগে যেটা থাকে সেটা হচ্ছে উদ্দেশ্য পদ, আর সংযোজকের পরে যেটা থাকে সেটা হচ্ছে বিধেয় পদ। এটা অনেকবার বলেছি। তাহলে উদ্দেশ্য যা আমি তাই রাখবো, এখানে মানুষ আছে, আমি মানুষই নিয়েছি। বিধেয়ের বিরুদ্ধ পদ তৈরি করবো, এই যে অযুক্ত করার প্রেক্ষিতে বিধেয়ের বিরুদ্ধ পদ তৈরি হয়েছে। সংযোজকের বা গুণের পরিবর্তন করব, এখানে হয় আছে, এখানে নয় নিয়েছি। দেখো এখানে কি আছে, হয় আছে, এখানে কি নিলাম, নয় নিলাম, তাহলে এটা পরিবর্তন করলাম। এবার আসে 4th নম্বর নিয়মে, যে পরিমাণ যা তাই রাখতে হবে, অর্থাৎ এটা বিশেষ যুক্তি বাক্য, বিশেষই রাখতে হবে। এখানে কিছু আছে, কিছুই রাখতে হবে। সাম আছে, সাম রাখতে হবে। এগুলো ওয়াল ছিল, ওয়ালই লিখেছি, ওয়াল, ওয়াল, ওয়ালের যে মিনিং আমি এর আগের ক্লাসগুলোতে বলেছি। তাই এখানে সাম মানে কিছু, কিছু কিছু, কতিপয়, কোনো কোনো ইত্যাদি, তাই কিছু আছে, আমি কিছুই লিখেছি। তাহলে এ বাক্যের আই বাক্যের প্রতিবর্তন করলে আমরা কি পেলাম, ও যুক্তি বাক্য পেলাম। দেখো উদ্দেশ্যকে বিধেয় করেছি, বিধেয়ের বিরুদ্ধ পদ নিয়েছি, সংযোজক বা গুণ যা আছে তার বিপরীতটা লিখেছি, পরিবর্তন করেছি, পরিমাণ যা তাই লিখেছি। এর প্রেক্ষিতে আই যুক্তি বাক্যকে পরিবর্তন করার প্রেক্ষিতে কি হলো, ও যুক্তি বাক্য তৈরি হলো। এবারে আসলে আমরা ও যুক্তি বাক্যের প্রতিবর্তন করব। ও যুক্তি বাক্য পুরো নাম কি, বিশেষ নয়ার্থক যুক্তি বাক্য। বিশেষ নয় থাকার কারণে নয়ার্থক, কিছু থাকার কারণে বিশেষ, নয় থাকার কারণে
নয়াক্ষর, তাহলে বিশেষ নয়াক্ষর যুক্তি বাক্য। এই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ এটা, বিধেয় পদ এইটা। আসো বিধেয় যা তাই রাখো, তাহলে উদ্দেশ্য পদ যা আছে তাই রাখো। তাহলে উদ্দেশ্য পদ কি? ছাত্র, আমি ছাত্রী লিখেছি। বিধেয় পদ কি? মেধাবী, এটা কি করতে হবে? বিরুদ্ধ পদ করতে হবে। তাহলে আমি কি লিখেছি? অমেধাবী লিখেছি, এটা বিরুদ্ধ পদ তৈরি করে ফেলেছি। গুণ কি আছে? নয় আছে, এটা ভিন্ন করতে হবে, আলাদা করতে হবে, যা আছে তার বিপরীতটা লিখতে হবে। নয় আছে, আমি কি নিয়েছি? হয় নিয়েছি। তাহলে কি? উদ্দেশ্য যা তাই রাখলাম, উদ্দেশ্য যা তাই রাখলাম, বিধেয়ের বিরুদ্ধ পদ করলাম, গুণের পরিবর্তন করলাম। এবার আসি 4 নম্বর নিয়মে, তো পরিমাণ যা তাই থাকবে। আমরা দেখতেছি এখানে কিছু আছে, তাহলে আমাদের কিছুই রাখতে হবে, বিশেষ আছে বিশেষই রাখতে হবে, আমরা তাই রেখেছি। তাহলে দেখো, ও যুক্তি বাক্যকে প্রতিবর্তন করলে কি পাওয়া যাচ্ছে? আই যুক্তি বাক্য পাওয়া যাচ্ছে। ও যুক্তি বাক্যকে প্রতিবর্তন করলে আই যুক্তি বাক্য পাওয়া যাচ্ছে। তোমরা জানো যে এইগুলো হচ্ছে আশ্রয় বাক্য, এটা হচ্ছে আশ্রয় বাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত। তো আমরা আবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্যকে আবর্তনীয় বলেছিলাম, এখানে আশ্রয় বাক্যকে প্রতিবর্তনীয় বলছে। সিদ্ধান্তকে আবর্তনের ক্ষেত্রে কি বলেছিলাম? আবর্তিত বলেছিলাম। আর এখানে কি বলছি? প্রতিবর্তিত বলছি, কোনো চেঞ্জ নেই, একই রকম। আবর্তনীয়, প্রতিবর্তিত, প্রতিবর্তনীয়, প্রতিবর্তিত, প্রতিবর্তনীয়, প্রতিবর্তিত, সবগুলো সুন্দর করে লেখা আছে। এই প্রেক্ষিতে আমরা দেখলাম যে এ, ই, আই এবং ও যুক্তি বাক্যে প্রতিবর্তন করলে কি পাওয়া যায়, এটা আমি সুন্দর করে লিখে দিয়েছি। এই যে আশ্রয় বাক্য, সিদ্ধান্ত, এর বাক্যের প্রতিবর্তন করলে কি পাওয়া যায়? ই বাক্য পাওয়া যায়। ই বাক্যের প্রতিবর্তন করলে এ বাক্য পাওয়া যায়। আই যুক্তি বাক্যের প্রতিবর্তন করলে ও যুক্তি বাক্য পাওয়া যায়। ও যুক্তি বাক্যের প্রতিবর্তন করলে আই যুক্তি বাক্য পাওয়া যায়। আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে, আমি ডিটেলস লিখেছি, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে আশা করি। এরপরে আমাকে আরেকটু অন্য একটা বিষয়ে, প্রতিবর্তনের উপর ছোট্ট একটা বিষয় আমি ক্লাস দিই। দেখো, আমরা প্রতিবর্তনের একদম শেষ পর্যায়ে এসেছি, প্রতিবর্তন চ্যাপ্টারের শেষ পর্যায়ে আসছি। এটা না বললেও চলতো, তারপরে তোমরা জানো যে আমি আসলে কোনো কিছু গ্যাপ রেখে পড়াইতে পারি না, সেই কারণে আমি এটা বলছি। আমি যুক্তিবিদ বেইন বা বেইন যেটাই বলো না কেন, উনি এক ধরনের প্রতিবর্তনের কথা বলেছেন, যেটা হচ্ছে বস্তুগত প্রতিবর্তন, ম্যাটেরিয়াল অবভার্সন। হ্যাঁ, উনি কি বলেছেন? এই সিস্টেমে প্রতিবর্তন করেছেন যে যুদ্ধ হয় দুঃখদায়ক, এটাকে প্রতিবর্তন করে উনি কি করেছেন? শান্তি হয় সুখদায়ক। দেখো কি করেছে? উদ্দেশ্য যা তার বিপরীত পদ করেছে, বিধেয় পদ যা তারও বিপরীত পদ করেছে, সংযোজক যা তাই রেখেছে, কোনো পরিবর্তন নাই। উদ্দেশ্য যা তাই রেখেছে, বিধেয় যা তাই রেখেছে, সংযোজক, উদ্দেশ্য যা তার বিপরীত পদ করেছে, উদ্দেশ্যের বিপরীত পদ করেছে। যুদ্ধের বিপরীত কি? শান্তি। আর দুঃখদায়কের বিপরীত কি? সুখদায়ক। তাহলে উদ্দেশ্য যা তার বিপরীত পদ করেছে, বিধেয় পদ যা তার বিপরীত পদ করেছে, আর সংযোজক যা তাই রেখেছে। এইটা কি বলা হচ্ছে? বস্তুগত প্রতিবর্তন, ম্যাটেরিয়াল অবভার্সন। আবার এখানে আমরা যদি আরেকটা এক্সাম্পলে তাকাই, তাহলে দেখবো যে জ্ঞান হয় ভালো। তো জ্ঞানের বিপরীত পদ কোনটা? অজ্ঞতা। অজ্ঞতা। ভালোর বিপরীত পদ কোনটা? মন্দ। আর সংযোজক যা তাই, সংযোজক যা তাই রেখেছে। এটাকে উনি বলেছেন বস্তুগত প্রতিবর্তন। যদিও লজিকে, যুক্তিবিদ্যায় এটার গ্রহণযোগ্যতা নেই, যুক্তিবিদ্যায় এটার গ্রহণযোগ্যতা নেই। কিন্তু অনেক সময় এমসিকিউ টাইপের প্রশ্নে তোমাদের বলে যে বস্তুগত প্রতিবর্তনের প্রবর্তক কি, বা বস্তুগত প্রবর্তন এটি কি আসলে কি সঠিক নাকি বেঠিক, এরকম কিন্তু প্রশ্ন অনেক সময় আসে। সেই জন্য সেই প্রশ্নের উত্তরে যেন তোমরা পারো, সেজন্য আমি এটা তোমাদের অ্যাড করে দিলাম। আসলে কোনো কিছু না, উদ্দেশ্য যা আছে উনি করেছেন, বেইন করেছেন। উদ্দেশ্য যা তার বিধেয় পদ করেছে, বিধেয় যা তার বিপরীত পদ করেছে। উদ্দেশ্য যে পদ আছে তার বিপরীত পদ করেছে, বিধেয় যে পদ আছে তার বিপরীত পদ করেছে, আর সংযোজক যা তাই রেখেছে। দেখো, এটা উদ্দেশ্য পদ, এটা তার বিপরীত পদ, এটা বিধেয় পদ, এটা তার বিপরীত পদ, সংযোজক যা তাই। এটাকে বলা হচ্ছে বস্তুগত ম্যাটেরিয়াল অবভার্সন। এটা যুক্তিবিদ বেইন, আমি বলেছি কি যুক্তিবিদ বেইন, এটার প্রবর্তন হচ্ছে উনি, কিন্তু লজিকে এটা
গ্রহণযোগ্যতা নেই, লজিকে এটা গ্রহণযোগ্যতা নেই। আশা করি যে প্রতিবর্তনের উপর তোমাদের কোনো সমস্যা হবে না। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নাই। আর গত ক্লাসটা আমি যেভাবে শেষ করেছি আসলে অনেক বড় ক্লাস, এটা 3টা পার্টে বিভক্ত হয়েছে। 3টা পার্টে বিভক্ত হয়েছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আবর্তনের উপর এত লম্বা ক্লাস নিতে হয়েছে। কেন লম্বা ক্লাস নিতে হয়েছে এটা তোমরা ভালো আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, কারণ সেখানে কত কিছু আমাকে সংযোজন করতে হয়েছে। ওই বিষয়গুলো যদি আমি না পড়াইতাম তাহলে তোমরা কখনোই আবর্তন বুঝতে না। আশা করি প্রতিবর্তনের ক্লাসটা অনেক ডিটেলস হয়েছে, কিন্তু অল্প সময়ের মধ্যে। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আমিও তোমাদের জন্য দোয়া করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।